গ্রুপ এ তে কারো কোনো প্রবলেম আছে? গ্রুপ এ, গ্রুপ এ তে কারো কোনো প্রবলেম যদি থাকে বলে ফেলো। বি ইজ গ্রেটার দেন এ। বুঝি নাই। 6 7 লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক নির্ণয় করো। তো উপকেন্দ্র কয়টা থাকে? হ্যাঁ দুইটার, তো দুইটাই বের করা, এই বের তো করবে একসাথে, এরপরে দুইটা হয়ে যাবে আলাদা আলাদা, একটা প্লাস যুক্ত একটা মাইনাস যুক্ত, শেষ এতটুকুই তো। উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক বের করতে বললে কয়টা বের করতে? দুইটা না? উপকেন্দ্র বের করতে বললে কি একটা বের করতে না দুইটাই বের করতে? ওই দুইটাই, জাস্ট উপকেন্দ্র দুইটি স্থানাঙ্ক বের করতে বলছে। আচ্ছা তাহলে মানে 1 থেকে 7-এর ভিতরে কারো কোনো প্রবলেম নাই? 1 নাম্বার, 1 নাম্বারটা চিত্রটার জন্য। যেমন এই যে এটা কয় নাম্বার? গ্রুপ এর 1 নাম্বার ম্যাটটার চিত্রটা যদি দেখাই, গ্রুপ এর 1 নাম্বার ম্যাটটা বলে দিছে 25x² প্লাস 16y² ইকুয়াল টু 400, এটা বলে দিছে। তো এখন এখানে আমরা আদর্শ ফরম্যাটে যদি এটাকে নিয়ে যেতে চাই, 25x² ডিভাইডেড বাই 400 প্লাস 16y² ডিভাইডেড বাই 400 ইকুয়াল টু 1, দেন এটাকে যদি 400কে যদি 25 দিয়ে ভাগ করো তাহলে x² বাই কত? 16 প্লাস y² বাই কত? 25 ইকুয়াল টু 1। তো এই ক্ষেত্রে আরেকটু যদি ক্যালকুলেশন করি, x² বাই 4² প্লাস y² বাই 5² ইকুয়াল টু 1। এখানে এখানে a ইকুয়াল টু কত? 4, b ইকুয়াল টু কত? 5, অর্থাৎ b ইজ গ্রেটার দেন a। তো b ইজ গ্রেটার দেন যেহেতু a, সাথে সাথে আমরা বলছি কার মানটা বের করে ফেলার জন্য? আমরা বলছি e এর মানটা বের করে ফেলার জন্য। e এর মানটা দেখো তো ভিডিওতে এটা আছে, এতটুকু আসে? আচ্ছা তার মানে e এর মানটা আমরা বের করে ফেলি। e ইকুয়াল টু √1 মাইনাস, আমরা বলছিলাম ছোটটার স্কোয়ার বাই বড়টার স্কোয়ার। ছোটটার স্কোয়ার, ছোটটা বলতে কত? a², বড়টা বলতে কি? b², তার মানে √1 মাইনাস a² এর মান হচ্ছে 16, b² এর মান হচ্ছে 25। একবারে ক্যালকুলেশন করে আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। না আমি জাস্ট চিত্রটা এখন আঁকা দিব, এতটুকু মান বের করে যে এটার জন্য এটা কে বড়, বি বড় না, বি বড়ের জন্য যা চিত্রটা বুঝাই দিব যে চিত্রটা কি, ও জানতে চাইতেছে চিত্রটা কিরকম হবে। না চিত্রটা এটার ভিতরে লাগবে না। তার মানে এখানে আস্তে আস্তে তোমার 3/5, এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা চিত্রটা একটু আঁকি। ফার্স্টে তোমার কে বড়, যেহেতু বি বড় তার মানে তোমার আরক মানে বৃহৎ অক্ষটা হবে ওয়াই অক্ষটা, এটা হবে বৃহৎ অক্ষটা, আর এটা হবে ক্ষুদ্র অক্ষটা। ওকে, এটা এক্স, এটা এক্স প্রাইম। দেন তোমার চিত্রটা দেখতে ঠিক এরকম হবে। এখানে যদি একটা দেখো, এটা সেন্টার, সেন্টার মিনস 0 0, এটা হবে তোমার শীর্ষ। এটাকে যদি এ ধরি, এটা হবে তোমার এ প্রাইম, তাই না? ওর স্থানাঙ্ক হয়েছে এতটুকু বি, এটা বি, এতটুকু এ, এটা এ। তার মানে ওর স্থানাঙ্ক দাঁড়াইতেছে বি এর মান যত পাইছো, বি এর মান কত পাইছো? 0, বি এর মান পাইছো 5, এটা হবে 0, -5। বুঝতেছি তো? এটা হচ্ছে শীর্ষবিন্দু। এরপরে তোমার আর যেগুলো লাগবে, বা এখানে একটা উপকেন্দ্র ছিল, দেখো তাহলে এটা কি আমাদের উপকেন্দ্র, ঠিক আছে? তো উপকেন্দ্র স্থানাঙ্ক আমরা জানি এই, 0 প্লাসের উপরেরটা এস আর নিচেটা হচ্ছে এস প্রাইম। তো এস এর স্থানাঙ্ক ছিল 0, বিই, এটা তো ওই চিত্রের জন্য। আর আর প্রথমে যেটা শিখছিলাম আমরা সেটা ছিল কি এই, 0। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে স্থানাঙ্কটা আসবে 0, এ বিই বলতে বি ইন্টু ই, বি এর মান 5 আর ওর মান হচ্ছে 3/5, কাটাকাটি করলে কত? 3, এটা আসবে কত? 0, -3, তাই তো? তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা তো পেয়ে যাবে এখান থেকে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হয়ে যাবে? এক্স অক্ষের সমান্তরাল যেহেতু, ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে?
ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে প্লাস মাইনাস 3, তাই তো? এটা হচ্ছে তোমার কার লম্বের সমীকরণ? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এই যে এখান দিয়ে যেই সমীকরণটা যাবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দুইটা পাওয়া যাবে। আর দুইটাই দেখো কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল একটা সমীকরণ ওয়াই ইকুয়াল টু সামথিং, ঠিক আছে? দুইটা পেয়ে গেলাম। এরপরে এখানে আমরা বলছি একটা জিনিস থাকে, এখানে একটা জিনিস থাকে, সেই জিনিসটার নাম ছিল দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা। দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা, তার স্থানাঙ্কটা ছিল আমাদের এ বাই ই। ওর স্থানাঙ্কটা ছিল আমাদের, এটাকে যদি জেড প্রাইম ধরি মাইনাস এ বাই ই, আর ওর স্থানাঙ্কটা যদি শুধু জেড ধরি, ওর ছিল 0, শুরুটাতে ছিল এ বাই ই। তাহলে এটার ক্ষেত্রে হবে আমাদের বি বাই ই। বি বলতে কে 5, আর ই বলতে কে 3/5। অ্যাকচুয়ালি কত দাঁড়াইতেছে বলো তো? 25/3, তাই না? অর্থাৎ 0 25 কত 3, এটা আসবে কত 0 মাইনাস 25/3। তাহলে তুমি একই সাথে উপকেন্দ্রিক লম্বের দ্বিকাক্ষ রেখার সমীকরণও পেয়ে গেছো, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 25/3। আর কি জানতে চাচ্ছ বলো? চিত্র তো তুমি যদি অ্যাকুরেট ইয়াতে যে গ্রাফ পেপার বসায় করো, তাও দেখবে এরকমই আসবে, সেম মানগুলো আসবে, কোনো পরিবর্তন হবে না। তুমি কি ওই যে চিত্রটা আঁকো নাই? হ্যাঁ, আর ওটা তোমাকে কয়টা চিত্র শিখতে বলছি? তো আরেকটা কোথায়? সবগুলোর শুধু জিরোগুলো আগে দিয়ে দিবা, শেষ, আর কোনো কিছু প্রবলেম না। শুধু জিরোগুলো আগে হয়ে যাবে। হ্যাঁ, উল্টে যাবে ওয়াইয়ের ক্ষেত্রে। দেখো আমি তো এই যে লিখতেছি, তুমি যদি এটা লিখতে চাও যে ভাই সেন্টার তো 0, এটার স্থানাঙ্কটা আসবে 0, আর একবার যদি বলতে চাই এর স্থানাঙ্কটা মানে উপকেন্দ্র যদি বলো, উপকেন্দ্র আসবে, সেন্টার তো 0 আসছে, শীর্ষ আসবে তোমার কত 0 প্লাস মাইনাস বি, এটা হচ্ছে শীর্ষটা। এরপর উপকেন্দ্রটা আসবে 0 প্লাস মাইনাস বিই। এরপরে দ্বিকাক্ষ রেখা আর অক্ষের বৃহৎ অক্ষের ছেদবিন্দুটা আসবে 0 প্লাস মাইনাস বি বাই ই। এই যে ওর স্থানাঙ্ক পাইলাম, আর ওই যে দ্বিকাক্ষ রেখার নিয়ামক রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক পাইলাম। এরপরে তুমি যদি বলো বৃহৎ অক্ষটা কত হবে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা হবে তোমার কত 2b মডুলাস অফ b, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যটা হবে 2a। কেন হবে না? অবশ্যই সব কিছু হবে, উল্টাই গেছে দেখো সব কিছু। আগেরটার ক্ষেত্রে যা ছিল এটার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টে যেতেছে। ওটার ক্ষেত্রে বৃহৎ অক্ষটা ছিল 2b, ক্ষুদ্র অক্ষটা ছিল 2a, এটা ছিল বৃহৎ অক্ষটা ছিল 2a আর এটা ছিল 2b। আর এখন দেখো উল্টে গেছে না? তো সেম, সব কিছুই সেম থাকবে, শুধুমাত্র আগেরগুলো কী থাকবে? যেমন এখানে আমাদের ছিল, আগেরটাতে ছিল এক্স ইকুয়াল টু সামথিং, এক্স ইকুয়াল টু, এখন আমাদের ওয়াই ইকুয়াল টু সামথিং আসছে। আসারই তো কথা, মুখস্থ তো আমরা করতেছি না। আমরা তো চিত্র, যদি তুমি বলবে আমি চিত্র আঁকছি, তো চিত্র অনুসারে তো আমার দ্বিকাক্ষ রেখাটা এখানে হওয়া উচিত, এখানে হওয়া উচিত, উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা এখানে হওয়া উচিত, এখানে হওয়া উচিত। তো আমি তো সেই অনুযায়ী গেলাম। মুখস্থ করেও তুমি রাখতে পারো, অথবা চিত্র অঙ্কন করে রাখতে পারো। মেইন হয়েছে তোমার দুইটা চিত্র রাখা। সি এর মানটাকে বের করছিলাম এবং রুট আকারে রাখছিলাম। সি এর মানটা যদি বের করতে চাও, এতটুকু কত বি, আর তোমার এটা তো এ 80, তুমি এখন এই মানটা বের করো, ঠিক আছে? বুঝতে পারছি? ওই যে আমরা যেভাবে চিত্রটা রাখছিলাম, পিক পয়েন্টে ধরছিলাম, উল্টাই গেছিলো, ত্রিভুজ হয়ে গেছিলো, সমকোণী ত্রিভুজ হয়ে গেছিলো। পারবো? আচ্ছা, এরপরে গ্রুপ বিতে কারো প্রবলেম আছে? গ্রুপ বি, প্রবলেম নাই বিতে? তাহলে সিতে বলো। গ্রুপ বিতে যদি প্রবলেম না থাকে গ্রুপ সিতে আসেন। গ্রুপ সি এর কয় নাম্বারটা? 1 নম্বরের দৈর্ঘ্যটা মিলে না, তাই তো? আচ্ছা, 1 নম্বরের সমীকরণটা পাইছো? একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার একটি ফোকাস, নিয়ামক রেখার সমীকরণ এবং উৎকেন্দ্রিকতা দিয়েছে 1/√3। আচ্ছা, একজন বলছে গ্রুপ সি এর 1 নম্বরের সবার কি মিলছে দৈর্ঘ্যটা? কারে মিলে নাই? আচ্ছা,
দেখো উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যার একটি ফোকাস, তো ফোকাসটা বলে দিছে, দেওয়া আছে ফোকাস কি, ফোকাস মনে করি ধরলো কোনো প্রবলেম নাই, ফোকাসকে এস ধরলাম, এস এর স্থানাঙ্ক হিসেবে কত -2 3। এরপরে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ আসছে তোমার কত x - y + 7 = কত 0। পুরোটা না, শুধু ইয়া করাবো, ওই সমীকরণটা তোমাদের কাছ থেকে নিব, নিতেছি। আর উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা হয়েছে ভাইয়া = 1/√3। এখন আমাকে বলো এই তথ্যগুলো ইউজ করে আমরা মনে হয় গত ক্লাসে নিয়ামক রেখার উপবৃত্তের সমীকরণটা বের করছিলাম। সুতরাং উপবৃত্তের সমীকরণটা ছিল, উপবৃত্তের সমীকরণ, সমীকরণটা কি ছিল, উপবৃত্তের সমীকরণটা ছিল তোমার বলো 5x² প্লাস কত 5y² প্লাস 2xy প্লাস 10x মাইনাস 22y প্লাস 29। সবার কি এটাই না? দেখো তো এটা ছিল না? আচ্ছা, যদি এটা থাকে, এখন এটা একটা উপবৃত্তের সমীকরণ, আমরা বলছিলাম এটা তো আমাদের ওই যে সরলরেখিত সমীকরণ বা আদর্শ ফরম্যাটটাতে নাই, যেহেতু সেহেতু আমরা এটা ধরে চাইলেও করতে পারবো না। ঠিক আছে, তো তোমার এখন আমি যদি বলি কি বের করতে বলছে, দেখো তোমাকে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। সমীকরণ তো বের করছো এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে, এবং তুমি যেহেতু সমীকরণটা ধরলাম আমি তোমার এই উপবৃত্তটা ঠিক এরকম আসতেছে, কারণ আমরা তো এখানে জানি না, ঠিক এরকম আসতেছে মনে করো, এখানে একটা কি আছে ফোকাস আছে, ফোকাসটা কত অবশ্যই -2 3, এটাই ধরলাম মনে করো, বা এটা ধরতে পারো, যে কোনো একটা ধরলে হবে তোমার, যদি মনে করো না আমি এটা ধরবো, এটা ধরতে পারো, এটা কত -2 3। আরেকটা দিয়ে দিচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, তো নিয়ামক রেখার সমীকরণটা অ্যাজ অলওয়েজ ধরলাম মনে করো এখানে, তুমি তারপরে এখান থেকে ইকুয়েশন ধরে উৎকেন্দ্রিকতা দিয়ে এটা মানটা পাইছো উপবৃত্তের সমীকরণটা। কিন্তু আমাদের এখন বলছে কি বের করতে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। যদি আমাদের ওই ফর্মটাতে থাকতো তাহলে আমরা সরাসরি ওই সূত্রগুলো দিয়ে করে ফেলতে পারতাম, যেহেতু ভাই ওই ফর্মটাতে নাই, সেহেতু তুমি নিয়ামক রেখা সমীকরণটার বা উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা যদি পাওয়া যাও, কার সমীকরণটা, নিয়ামক রেখা সমীকরণ এটা x - y + 7 = 0। আমি যদি কোনোভাবে এই ইকুয়েশনটা পেয়ে যাই, কার ইকুয়েশনটা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা যদি পেয়ে যাই, তারপরে আমি উপবৃত্ত আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণের ছেদবিন্দুগুলো যদি বের করে ফেলি, তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবো। তো সেজন্য তোমাকে এই ইকুয়েশনটা বের করতে হবে। তো এই ইকুয়েশনটা আমরা বের করা শিখাইছিলাম কীভাবে জানি, এটার কি সমান্তরাল, যদি সমান্তরাল হয় সেই ক্ষেত্রে তোমার আসে কত x - y প্লাস কত k = 0। আবার তার উপরিস্থিত একটা বিন্দু লাগে, দেখো এই রেখাটার উপরিস্থিত একটা বিন্দু আছে কত -2 3, তার -2 3 যদি এটাকে সিদ্ধ করে, তার মানে k এর মান কত দাঁড়াবে, -2 - 3 প্লাস k = কত 0। সুতরাং k এর মান দাঁড়াইতেছে ভাইয়া 5। তাহলে তুমি এই ইকুয়েশনটা পেয়ে গেছো কত বলো তো, এই ইকুয়েশনটা তুমি পেয়ে গেছো যে x - y + 5 = 0, তাই না? এটা কার সমীকরণটা পাইছি, এই যে এটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা। এখন এই সমীকরণ আর এই উপবৃত্তের সমীকরণ, অর্থাৎ এটা আর এটা কি করব, আমরা সমাধান করব। সমাধান করে আমরা কার মানটা বের করবো বলো তো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করব। তো ফার্স্ট অফ অল যদি বের করতে চাই, আগে এখান থেকে যে কোনো একটার মান বের করতে হবে। যে কোনো একটার মান যদি বের করি এই ইকুয়েশনটা থেকে, তার মানে দেখো x = কত আসতেছে, y - কত 5 আসতেছে। এই মানটা এখন এখানে বসাই দিব। এখন এই যে ইকুয়েশনে বসাই দাও, 5 ইন্টু y - কত 5 হোল স্কোয়ার, এরপর প্লাস 5y² প্লাস 2 ইন্টু x এর মান y - কত 5 প্লাস একটা y আছে এখানে, প্লাস 10x x এর মান y - কত 5 মাইনাস 22y প্লাস 29 = 0। এখন দেখো এখানে 5, এখানে একটা সূত্র যায়, y² - 10y প্লাস 25 প্লাস 5y² প্লাস
এটার সাথে এটার গুণ একবারে যদি গুণ করো 2y² আসবে, মাইনাসের 10y আসবে, প্লাস 10y মাইনাস 5 10 50 মাইনাস 22y প্লাস 29 ইকুয়াল টু কত 0। দেন কি আসে তোমার মিলছে? উঠাচ্ছে না কেন? তারপরে এটার সাথে এটা গুণ করো 5y² ওর সাথে ওর গুণ করো 5 10 50 y প্লাস 25-এর সাথে 5 গুণ করলে কত আসে 125 125 প্লাস ভাই এখানে 5টা y² এখানে 2টা y², তার মানে 7টা y²। এরপরে ভাই এটা ক্যান্সেলড আউট, এখানে থাকতেছে আমাদের মাইনাসের 22y বা পরেই লিখতে পারো চাইলে 50 বা একবারে লিখে ফেলি মাইনাসের 22y, আর এখানে আছে প্লাসের 50, এখানে আছে প্লাসের 20 মাইনাসের 50, এখানে আছে প্লাসের 29, তার মানে মাইনাসের বেশি এবং কয়টা বেশি ভাইয়া? অবশ্যই 21 বেশি, তাই তো 21 ইকুয়াল টু কত 0। এখন তুমি যদি তাকাও এখানে একটা y এর দ্বিঘাত সমীকরণ পাবা ভাই 5টা y² আর এখানে 7টা y², তার মানে 12y²। যদি খেয়াল করো এখানে আছে 50টা মাইনাসের y, এখানে আছে মাইনাসের আরও 22y, তার মানে কত আসছে 72y। এরপরে দেখো এখানে আছে 125 আর ওখানে আছে -21, তার মানে প্লাসের 104 আসতেছে মেবি ইকুয়াল টু 0, তাই না? এখন একটু কষ্ট করে দেখো তো 12 দিয়ে প্রত্যেকটা ভাগ যায় কিনা। 104কে 12 দিয়ে ভাগ করা যায় নাকি যায় না? যায়। আচ্ছা, টোটালটা কত দিয়ে যাবে? দেখো ফার্স্টে 2 দিয়ে করে ফেলি, যেহেতু 2 দিয়ে 2 কমন পাইতেছি আমরা 2 দিয়ে ভাগ করে ফেলি। 6y² মাইনাসের 36y প্লাস এটা কত আসবে 50 52 ইকুয়াল টু কত 0। আবার মনে হয় 2 দিয়ে যায়, তাই না? তো আবার যদি 2 দিয়ে যায় দেখো এটা কত লেখা যায় 3y² মাইনাস এটা আসবে 18y, এটা আসবে কত বলো তো 2 দিয়ে গেলে 25 দুগুণা 50 26 দুগুণা এটা না 4 দিয়ে করে ফেলতে, একবার 4 দিয়ে করলে হইতো। আচ্ছা এখন এটা থেকে y এর মানটা বের করে ফেলো ক্যালকুলেটর বেস করে, দেখো কত আসে y এর মান। ক্যালকুলেটর বের করে ফেলো, ক্যালকুলেটর থেকে কীভাবে বের করতে হয় জানি না। ফার্স্টে মোড বাটন প্রেস করবা, সেখানে 5 নাম্বার ইকুয়েশন লেখা আছে, 5 নাম্বারটা প্রেস করবা, তারপর 3 এ দেখবে এরকম একটা ফর্ম আছে, 3 নাম্বারটা প্রেস করে মানগুলো বসায় করে ফেলো, y এর মান কত আসে 9 √3 9 প্লাস √3 ডিভাইডেড বাই 3, এটাই আরেকটা হিসেবে 9 মাইনাস √3 ডিভাইডেড বাই 3, এটা আচ্ছা 2টা আসছে। এখন এই 2টা মান আবার কোথায় বসাই দিবা? এখানে। তাহলে x এর মানটা বলে ফেলো, যদি এটা বসাও তাহলে কত আসে, এটা বসাইলে জাস্ট এই জায়গাটা বসাবা, কত আসবে y এর মান পাইছো 9 প্লাস √3 ডিভাইডেড বাই 3, তার মানে 3 5 15 9 তো √3 মাইনাস 6 ডিভাইডেড বাই 3, দেখো তো এটা আসে কিনা। আর আরেকটা আসবে -√3 মাইনাসের 6 ডিভাইডেড বাই 3, আসছে এটা? হ্যাঁ এটা ঠিক আছে? এটা আমি জাস্ট মুখে ক্যালকুলেশন করছি, y এর মানটা এটা বসাই দিছি এখানে, এটা বসাই দিয়ে x এর মান এটা পাইছি, আবার y এর মানটা এটা বসাই দিয়ে, এটাই তো। আচ্ছা এখন একটু খেয়াল করবা যে এই জায়গাটা চাইলে একটু ক্যালকুলেশন করতে পারি, চাইলে এটাও করতে পারতাম, মানে মানগুলোকে একটু কী বানানোর জন্য, সহজ বানানোর জন্য। দেখো সহজ বানানোর জন্য এই মানটাকে তুমি চাইলে কত সুন্দর করে লিখতে পারতা, এই যে এইটা 9 প্লাস √3 ডিভাইডেড বাই 3, 9 প্লাস √3 ডিভাইডেড বাই 3কে এ দেখো 9 √3 প্লাস √3 বাই 3 এরকম লিখতে পারতা। এরপর এটা ক্যালকুলেশন করলে এখানে আসতো কত বলো তো 3 আসতো, প্লাস এখানে আসতো কত 1/√3, জাস্ট এরকম আসতো, মানে স্থানাঙ্কের মাধ্যমে। এটা যদি এটা হচ্ছে y এর একটা মান, আর ওটা তোমার আসতো কত বলো তো 3 মাইনাস 1/√3, এটা হচ্ছে y এর আরেকটা মান, ঠিক আছে? এই দুটো হচ্ছে y এর মান,
আর এক্সের মান আবার এখানে দেখো আরও কত সহজ আসতো, 1/√3 মাইনাস কত 2, আর এটা আসতো কত বলো তো -1/√3 মাইনাস কত 2। এখানে আবার এক্সের মান আসতো 2টা। তো যেটা রাখো এটা তোমার উপর ডিপেন্ড করবে। এখন আমরা দূরত্ব বের করব। কি বের করব? দূরত্ব বের করব। ভাইয়া চারটাই তো স্থানাঙ্ক পাওয়ার কথা, মানে চারটাই তো বিন্দু পাওয়ার কথা। দেখো এখানে একটা, এখানে একটা, আবার এখানেও তো একটা উপকেন্দ্রিক লম্ব আছে, এখানে একটা, এখানে একটা। কিন্তু তোমাকে বের করতে বলছো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা বের করার যে কথা, এটা বের করাও একই কথা। তো তোমার ইচ্ছা এখন তুমি কোনটা বের করতে চাচ্ছ। তুমি কিন্তু ওয়াই এর এই মান ধরে এক্স এর এই মানটা পাইছো, ওয়াই এর এই মানটা ধরে এক্স এর এই মানটা পাইছো। তার মানে মধ্যবর্তী দূরত্ব হয় এই দুইটা না এই দুইটা দিয়ে, তোমার ইচ্ছা তুমি যে কোনোটা দিয়ে করো। এখন আমরা মধ্যবর্তী দূরত্বটা বের করে ফেলি। তাহলে দেখো আমরা এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতেছি। সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা সূত্র পড়ছি ভাই, আর √, এই যে এটা যদি x1 এটা y1, তাই না? এখানে মান দেখো কয়টা পাইছো, স্থানাঙ্ক পাইছো তুমি। ফার্স্টে পাইছো এটা, একটা পাইছো কত x এর মানের জন্য। স্থানাঙ্ক দুটো আমি আগে আলাদা লিখি, হ্যাঁ এই পাশে লিখি। আচ্ছা দেখো মানগুলো কত পাইছো, ওয়াইয়ের মান কয়টা পাইছো, দুইটা না? এক্স এর মান পাইছো কয়টা, দুইটা। তাহলে দেখো একটা পাইছো এক্স এর মান যখন কত ছিল, √3/3 - 6, এটা ছিল x1 এর মানটা, এটার পরিবর্তে y1 এর মানটা ছিল 9 + √3/3, এটা একটা ছিল। আরেকটা কি ছিল, আরেকটা ছিল মাইনাস √3/কত -6/3, এটা ছিল x এর মানটা, এটা ছিল y এর মানটা। তাহলে কত 9 - √3/3, এই দুইটা মান। এখন এই দুইটা যে পাইছো আসলে কোন দুইটা পাইছো বলো তো? একটা উপরের একটা নিচের পাইছো। আর যদি ওই পাশেটা করো, বের করলে কি হবে? অবশ্যই চিহ্ন চেঞ্জ হবে, চিহ্ন চেঞ্জ হবে। এটার মান যা আসবে ওইদিকে গেলে প্লাস হবে। এটা হয়তো আমরা যেটা পাইছি স্থানাঙ্ক দুইটা, এটা ছিল উপবৃত্তটা, এখানে উপকেন্দ্রিক লম্বটা ছিল। তা আমরা তো এই দুইটা সমাধান করছি, যেহেতু দুইটা সমাধান করছি তার মানে তুমি এটা পাইছো আর এটা পাইছো। এটাকে যদি তুমি এ কল্পনা করো, এ পাইছো এটা, এটাকে যদি বি কল্পনা করো তার মানে এটা পাইছো বি। কত পাইছো? এটা বি। বুঝতে পারছি? যেহেতু আমরা দুইটা সমাধান করছি, এই দুটাকে সমাধান করতে বিদায় আমরা এটা পাইছি। এখন প্রশ্ন হলো তোমাকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। যেহেতু এটা বের করতে বলছে, এই মান থেকে এই মান বিয়োগ অথবা এই মান থেকে এই বিয়োগ হোল স্কোয়ার, এই মান থেকে এইটার মান বিয়োগের হোল স্কোয়ার, অর্থাৎ দূরত্ব নির্ণয় সূত্র। দেখো আমরা দূরত্ব নির্ণয় সূত্রটা অ্যাপ্লাই করতেছি। x2 - x1 হোল স্কোয়ার, x2 ওটা ধরতেছি, ওটা x2, তার মানে কত আসবে বলো তো? -√3 - 6/3, x2 - x1, x1 কত বলো তো? আচ্ছা এটার উপর কিন্তু পুরোটা ছিল, হ্যাঁ। তাহলে দেখো কত, √3 - 6/3, তারপর একটা কী আসবে হোল স্কোয়ার প্লাস, এরপর y2 - y1 হোল স্কোয়ার, y2 বলতে 9 - √3/3 -√3 - 6/3 হোল স্কোয়ার। এটা একবারে ক্যালকুলেট করতে পারো অথবা আমি বাইঙ্গা বাইঙ্গা দেখাই। এখানে যদি লসাগু করো কত আসবে? 3 আসবে। তাহলে -√3 -6 -√3 মাইনাস আছে প্লাসের 6, তারপর একটা হোল স্কোয়ার প্লাস, বা এখানেও যদি লসাগু 3 হয় 9 - √3 মাইনাস আছে প্লাসের √3 মাইনাস আছে প্লাসের 6 হোল স্কোয়ার। তাহলে এখানে দাঁড়াইতেছে বা এই 6 কাটা, তোমার উপরে থাকতেছে মাইনাসের 2টা √3 আর নিচে থাকতেছে একটা 3, তারপর একটা হোল স্কোয়ার প্লাস, বা এখানে তাকাইলে এই √3 কাটা, তোমার উপরে থাকতেছে 9 আর 6 যোগ করলে কত? 15, 15কে 3 দিয়ে ভাগ করলে দাঁড়াবে কত? 5, তার উপরে একটা কি স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়াইতেছে খেয়াল করো, √, বা 2√3কে যদি স্কোয়ার করো কত আসে? 3 আর 4, 3 4 কত আসে?
12 আর নিচে আসবে কত 9, এখানে আসবে কত 25। এটাকে যদি একবারে ক্যালকুলেশন করে ফেলো 9 উপরে আসবে 12 প্লাস 25-এর সাথে 9 গুণ করলে কত হয় 144। দেখো তো 25-এর সাথে 9 গুণ 225। এখন একবার এটা ক্যালকুলেশন করে ফেলো, নিচে 9 আর 225 তো 30 37 237, এটা যা আসে সেটাই আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটাই তো, এটাই আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কোনটা কি দিয়ে ঠিক আছে? কেন এই কাজটা তো তোমাদের বাসায় করতে দিছিলাম, এই কাজটা বাসায় করতে দিই নেই? আমি বলে দিচ্ছি না এতটুকু ঠিক আছে, এখন তোমরা বাসায় শুধু বের করে দূরত্ব নির্ণয় সূত্রটা দিয়ে বসায় দিবা। গ্রুপ সিতে আর কত প্রবলেম? আচ্ছা 3-5 আমি করাই নি নিজে, তাই তো? তিন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, চেপে যাও 3 নাম্বার। এই দেখো 1,1 বিন্দু দিয়ে অতিক্রমকারী একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার একটি উপকেন্দ্র। তো দেওয়া আছে উপকেন্দ্র, দেওয়া আছে উপকেন্দ্র। কি করলে 6.3 উপকেন্দ্র কত কত 1 - 1 উপকেন্দ্র, এটাকে আমরা ধরলাম এস মনে করো। অনুরূপ নিয়ামক রেখার সমীকরণ দিয়ে দিচ্ছে। অনুরূপ ব্যাপারটা কি গত ক্লাসে বলছিলাম? অনুরূপ নিয়ামক রেখার সমীকরণ কত বলতো? x - y - 4 = কত 0। তোমাকে কি বের করতে বলছে? উপবৃত্তের সমীকরণ বের করতে বলছে। কিভাবে বের করব? তো আমরা বলছি উপবৃত্তের সমীকরণ বের করতে গেলে কোন কোন জিনিসটা লাগে? তোমার ফোকাসটা লাগে, আর কি লাগে জানি বলছি আমরা? নিয়ামক রেখার সমীকরণটা লাগে। উপকেন্দ্র আর নিয়ামক রেখার সমীকরণ এবং আছে, কিন্তু আরেকটা জিনিসও লাগে, কিন্তু উৎকেন্দ্রিকতা লাগে না? তো ওই উৎকেন্দ্রিকতার মানটা তো আমাদের এখানে নাই, আছে? আর অন্যান্য অঙ্কগুলোতে কি করছিল বলো তো? তো তোমাকে আবার বলে দিচ্ছে উপবৃত্তটা কত কত বিন্দু দিয়ে যায়। 1,1 বিন্দু দিয়ে অতিক্রমকারী একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার একটি উপকেন্দ্র বলে দিছে 1 - 1 এবং অনুরূপ নিয়ামক রেখার সমীকরণটা বলে দিছে। তাহলে তোমাকে এখান থেকে যে কাজটা করতে হবে, কার মান বের করতে হবে? শুধু উৎকেন্দ্রিকতার মানটা। যদি উৎকেন্দ্রিকতার মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা উপবৃত্তের সমীকরণটা বের করতে পারবো। তো দেখো কীভাবে বের করব। ফার্স্টে ওর সাথে ওর মানে চিত্রটা যদি তুমি আঁকো গেস করে, কারণ আমরা তো জানি না এখানে কোনটা বড় কোনটা ছোট, আমি ধরতেছি এটাই বড়। তাহলে এটা তোমার যদি হয় উপবৃত্তটা, উপকেন্দ্রটাকে আমি ধরলাম মনে করে, এটা ধরলাম মানে অ্যাকচুয়ালি আমি এক অক্ষ ধরতেছি না। তাহলে আবার তোমরা আবার মাইন্ড করবা যে 1 - 1টা তাহলে কোথায় গেল? মানে এটা একটা অক্ষ, এটা উপকেন্দ্রটা 1 - 1। চাইলে এখানেও ধরতে পারতা, কোনো প্রবলেম নাই। আর সবসময় তো এখানেই ধরে আসছো যে এস এদিক থেকে নিয়ামক রেখাটা, তাই এখানে ধরলেও কোনো প্রবলেম নাই। তাহলে সবগুলো তুমি একই হাতে যেতে পারবে আর কি। আর নিয়ামক রেখাটা কোথায় আছে? অনুরূপ বলছে যেহেতু, তার মানে যেই পাশে উপকেন্দ্রটা তার পাশের নিয়ামক রেখাটা, তার মানে এটা। তো তার নিয়ামক রেখাটা কত? x - y - 4 = কত 0। তাহলে আমরা পড়ছিলাম যে ওর থেকে ওর দূরত্ব, মানে এখান থেকে পি একটা বিন্দু ধরে নিয়েছিলাম আমরা, উপবৃত্তের উপরে স্থিত যে কোনো একটা বিন্দু পি, আর এখান থেকে এটা লম্ব
PM বলছিলাম না? তাহলে SP PM, সেখান থেকে আমাদের সূত্রটা ছিল জানা আছে, কি জানা আছে? জানা আছে SP বাই PM ইকুয়াল টু কত E। এটা কিন্তু লিখতে হবে দড়ি উপবৃত্তের উপস্থিত একটা বিন্দু P, দড়ি উপবৃত্তের উপস্থিত একটা বিন্দু কত P, যার স্থানাঙ্ক কত XY, এটা কিন্তু ধরে নিতে হবে। এখন বলো তো এখান থেকে SP ইকুয়াল টু কত E ইন্টু PM, SP ইকুয়াল টু E ইন্টু PM। বলো SP কি বের করতে পারবো নাকি পারবো না? SP S আর P এর মধ্যবর্তী দূরত্ব, তো S আর P এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র হিসেবে √(x - 1 হোল স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার, এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। আর E এর মান জানি না। আবার এখানে আমরা পড়ছিলাম কি বলতো, আমরা এখানে পড়ছিলাম লম্ব দূরত্ব, P থেকে M এর লম্ব দূরত্ব। তো P থেকে M এর লম্ব দূরত্ব বের করতে গেলে এই বিন্দু আর এই বিন্দুটা এই সমীকরণে বসাইতে হয়, তারপরে তার মডুলাস নিচে √(x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার। তো এই বিন্দু যদি এই সমীকরণে বসাও এটাই হয়, দেখো কোনো চেঞ্জ হয় না, x - y - 4 তার মডুলাস নিচে √(x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার, এটা ছিল সূত্রটা। দেখো তাহলে √(x - 1 হোল স্কোয়ার প্লাস, কী করতেছি, স্কোয়ার করে দিই একবারে, সাথে সাথে স্কোয়ার করে দিলে তো ভালো হয়। দেখো যদি স্কোয়ারটা করে দেই, উপর পক্ষকে যদি স্কোয়ার করে দাও, তাহলে এটার স্কোয়ার রুট উঠে গিয়ে এখানে থাকবে x স্কোয়ার মাইনাস কত x স্কোয়ার, পরে করি একটু পরে করি, শুধু x - 1 হোল স্কোয়ার রাখি প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার, রুটটা উঠে গেছে স্কোয়ার করাতে। আর এই পাশে এর ওপরে তো কোনো কিছু ছিল না, স্কোয়ার যেহেতু করছি স্কোয়ার হয়ে যাবে ইন্টু, ভাই এখানে তো স্কোয়ার করছি, তার মানে x - y মাইনাসের 4, তারপরে কী হয়ে যাবে একটা হোল স্কোয়ার হয়ে যাবে, আর নিচে রুটটা উঠে যাবে, 1 কে স্কোয়ার করলে 1 - 1 কে স্কোয়ার করলে 1, তার মানে কত আসবে 2। এটা কয় নাম্বার দিয়ে রাখলাম বলো তো? 1 নাম্বার দিয়ে রাখলাম। এখানে তার কোনো ইকুয়েশন নাই, আছে বলো তো? এই পুরো ইকুয়েশনটার ভিতরে কার মানটা আননোন? একটা মান আননোন। এই একটা মান বের করার জন্য তোমাকে আবার বলে দিছে উপবৃত্তটা কত বিন্দুগামী, 1 বিন্দুগামী। তা আমরা এখন লিখব 1 নং সমীকরণটি, 1 নং সমীকরণটি কত বিন্দুগামী, 1, 1 বিন্দুগামী বলে, 1 বিন্দুগামী বলে। তাহলে বলো 1, 1 বিন্দুটা কোথায় বসায় দাও? এই বিন্দুর সমীকরণে যদি বসায় দাও, তার মানে 1 - 1 হোল স্কোয়ার প্লাস 1 প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু E স্কোয়ার ইন্টু x এর মান 1 মাইনাস 1 মাইনাস 4, তারপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে দেখো কত আসতেছে, এই পাশে 0 আসতেছে, লিখতেছি না, 1 প্লাস 1 যোগ করলে হয় 2, 2 কে স্কোয়ার করলে হয় কত 4, এই পাশে একটা E স্কোয়ার, উপরে দেখো 1 1 কাটা, -4 স্কোয়ার, তার মানে কত 16 বাই কত 2, তাই না? তাহলে দেখো তো E স্কোয়ারের মান আসতেছে তোমার কত আসতেছে, খেয়াল করো, 4, এই পাশে আসতেছে 8, 8 E স্কোয়ার, তাই না? তাহলে বলো তো এখান থেকে E ইকুয়াল টু আসবে অবশ্যই হাফ, নট প্লাস মাইনাস হাফ। কেন বলতে পারবা? উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান 0 থেকে বড় হয়, 1 থেকে ছোট হয়, সেখানে কোনো নেগেটিভ মান আসার কোনো প্রশ্নই আসে না, তাই তো? সেই ক্ষেত্রে আমাদের এটাকে নেগেটিভ হবে, সেক্ষেত্রে আমাদের এটা কোনো নেগেটিভ হবে। আচ্ছা, একটা রুট আসবে মনে হয়, একটা রুট আসবে। নর্মালি E ইকুয়াল টু আসবে 4/8, E স্কোয়ার ইকুয়াল টু 4/8, পরবর্তীতে এখান থেকে E ইকুয়াল টু দাঁড়াবে হাফ, রুট করলে আসবে কত 1/√2। প্লাস মাইনাস হবে না, আবারও বলতেছি এখানে প্লাস মাইনাসটা হবে না, এটাই তোমরা আবার গ্যাঞ্জাম লাগাই দিবা। কিন্তু কেন প্লাস মাইনাসটা হবে না বলতে পারবা? কারণ উপবৃত্তের ক্ষেত্রে কেন্দ্রিকতার মানটা হয় 0 থেকে বড়, 1 থেকে ছোট, এখানে তো মাইনাস আসার কোনো পসিবল নাই। আরেকটা চিন্তা করা যাবে, মান তুমি যখন উৎকেন্দ্রিকতার সূত্রটা পড়ছিলা, এই যে √ওভার ছিল 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, এরকম না? দেখো তো রুটের আগে কোনো প্লাস মাইনাস ছিল, তার মানে সেই ক্ষেত্রে আমাদের ই এর একটা মান আসে ভ্যালু প্লাসের, সবসময় কিসের মান আসবে? প্লাসের একটা ভ্যালু আসবে। বুঝতে পারছি? হ্যাঁ, এতটুকু বুঝতে পারছি। ই এর মান কত বলো তো? 1/√2। ই এর মান হচ্ছে 1/√2। এটা কার মান? ই এর মান। তোমার কিন্তু দেখো পুরো সমীকরণটার ভিতরে ই এর মানটা আননোন ছিল। এখন এই ই এর মানটা কোথায় বসাই দিব?
1 নম্বরে বসাই দিয়ে ক্যালকুলেশন করে ফেলো। ই এর মানটা 1 নম্বর সমীকরণে বসাই দাও। ই এর মান 1 নং সমীকরণে বসাই দাও, বা 1 নং সমীকরণ থেকে পাই। হ্যাঁ অবশ্যই। বাম পাশে 4 এর উপর স্কয়ার আসলো কেন? গ্রুপ বি এর করছো, ম্যাথ করছো কেন? কবে ম্যাথ করতে বসছো? না, সেদিন করতে বসলে পারার কথা, তুমি করতে বসছো অন্যদিন। ছুটির পর দেখাও। কেন ক্যালকুলেশন করবা? আদর্শ ফরম্যাটে নিবা, ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস gx 2gx। তো কয়টা লাইন ক্যালকুলেশন? এই ইকুয়েশনে যদি বসায় দাও কার মানটা, 1 নম্বর সমীকরণে কার মানটা বসাই দিতেছো? ই এর মানটা। তো 1 নম্বর সমীকরণে ই এর মান বসাইলে এখানে খেয়াল করো একটা সূত্র আসে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই পাশে ই স্কোয়ারের মান, ই স্কোয়ার মান, ই এর মান পাইছো কত? 1/√2। তাকে স্কোয়ার করলে হবে কত বলো তো? 1/2, তাই না? ইন্টু এখানে আবার একটা আছে, দেখো কত, এই যে এটার সূত্রটা করতে হবে, অর্থাৎ এখানে দাঁড়াবে তোমার x মাইনাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার বাই কত 2। এখন এটাকে ক্যালকুলেশন করলে তো হয়ে যেতেছে। দেখো এই 2 দুগুণা কত? 4, এই 4টা এটার সাথে গুণ করে দাও, 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, এরপরে 4 এর সাথে যদি 2x গুণ করো তার মানে 8x, এটার সাথে যদি গুণ করো তার মানে কত? 8y, এরপরে এখানে একটা +1 এখানে একটা +1, অর্থাৎ 2 এর সাথে যদি 4 গুণ করো 8। আর এই পাশে একটা সূত্র তো আসতেছেই, a মাইনাস স্কোয়ার আছে, ই স্কোয়ার আছে। তাহলে দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র তুমি যদি ওই ফর্মুলা অনুসারে করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত 16, তাই না? এরপরে মাইনাস 2ab এরপরে প্লাস 2bc, তার মানে ওর সাথে ওর গুণ আবার একটা 2 গুণ, তাহলে মাইনাস মাইনাসে কত? প্লাস না? প্লাস, আর 4 দুগুণা কত হয়ে যাবে? 8y, আর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2ca মানে 8x, বুঝি? এখন সবগুলো এক পাশে নিয়ে আসলে তাদের সব ফর্মেট হয়ে গেল। এটা 4x স্কোয়ার, ওইটা এই পাশে নিয়ে আসলে মাইনাসের x স্কোয়ার, এরপর আছে প্লাসের 4y স্কোয়ার, ওইটা এই পাশে নিয়ে আসলে মাইনাসের y স্কোয়ার, এরপর আছে মাইনাসের 8x, এই পাশেও মাইনাস আছে, এই পাশে আসলে প্লাসের 8x, এরপরে প্লাসের 8y, ওই পাশে আছে প্লাসের 8y, এই পাশে আসলে মাইনাসের 8y, এরপরে একটা প্লাসের 8 আছে, প্লাসের কত 8, আর ওই পাশে আমাদের একটা প্লাসের 16 আছে, এই পাশে আসলে মাইনাসের কী হয়ে যাবে? 16 হয়ে যাবে, এবং একটা মাইনাসের 2xy আছে, এই পাশে আসলে প্লাসের একটা 2xy হয়ে যাবে, ইকুয়াল টু কত? 0। তাহলে তো ইকুয়েশন হয়ে গেছে। দেখো সব কিছু কাটাকাটি হয়ে গিয়ে শুধুমাত্র থাকতেছে একটা 3x স্কোয়ার থাকতেছে, প্লাস একটা 3y স্কোয়ার থাকতেছে, এটা ভ্যানিশ, এরপর একটা প্লাসের 2xy থাকতেছে, এরপর মাইনাস একটা 8 ইকুয়াল টু 0। এটা তো সহজই, কঠিন না। 5 নাম্বার, তো দেখো তো 5 নম্বরে তোমাকে ফার্স্টে যেটা বলছে, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার নিয়ামক রেখা আর ফোকাসও বলে দিছে, দেওয়া আছে ফোকাস কত বলে দিছে বলো তো? এস এর স্থানাঙ্কটা বলে দিছে c,0, উৎকেন্দ্রিকতা বলে দিছে, উৎকেন্দ্রিকতা বলে দিছে ই, এবং নিয়ামক রেখার সমীকরণ বলে দিছে। তো সবই তো দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ, বলো নিয়ামক রেখার সমীকরণটা কি হবে? কে বলতে পারে? বলে দিছে নিয়ামক রেখাটা y অক্ষের সমীকরণ কি? তাহলে সমীকরণ যেহেতু বলতেছি আমরা
x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, তার মানে এটা হবে নিয়ামক রেখার সমীকরণ। y অক্ষ বলছে যেহেতু, তো y অক্ষ মানে কি, y অক্ষ মানে এটা, আর এই সমীকরণটা পাইতে হইলে মানে কি x ইকুয়াল টু 0, x এর মান 0 হইতে হয়, y অক্ষে থাকতে হইলে সবসময়, হ্যাঁ সমীকরণটা y অক্ষ। এদেরও ক্লিয়ার কি? আর যদি x অক্ষ বলে দিতাম তাহলে y ইকুয়াল টু 0, যদি সমান্তরাল বলে দিতাম তাহলে x ইকুয়াল টু সামথিং অথবা y ইকুয়াল টু সামথিং। এখন তোমাকে আমরা যদি বলি, ধরি উপবৃত্তের উপস্থিত একটি বিন্দু, ধরি উপবৃত্তের উপরিস্থিত একটি বিন্দু কত, উপরিস্থিত একটি বিন্দু কত বলতো, p, x, y। তাহলে চিত্রটা জাস্ট গেস করে নেওয়া, গেস করে নিতেছি আমরা। ফোকাসটা বলে দিছে এস সি, 0, নিয়ামক রেখাটা বলে দিচ্ছে এটা, তার স্থানাঙ্ক হিসেবে কত, তার সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 0, এটা হচ্ছে পরাবৃত্তের উপস্থিত একটা বিন্দু x y, এই যে SP, এই যে PM। তাহলে আমরা এখন জানা আছে সূত্রটা দিয়ে করে ফেলবো। জানা আছে বা পরাবৃত্তের কনিক্সের সংজ্ঞা অনুসারে লিখতে পারো, যেটাই লেখো SP বাই PM ইকুয়াল টু E, বা দিয়ে SP ইকুয়াল টু E ইন্টু PM SP, তার মানে রুট ওভার x মাইনাস c হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু E ইন্টু PM, তার মানে x, তার মডুলাস নিচে আসবে x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার। PM সমীকরণটাই, ওই বিন্দুটা এই সমীকরণের ভিতরে বসাই দিছি। তাহলে এটাকে যদি স্কোয়ার করে দেবো, পক্ষকে স্কোয়ার করলে তোমার সমীকরণটা কি দাঁড়াবে, x স্কোয়ার মাইনাস 2xc প্লাস c স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু E স্কোয়ার, আর উপরে আসতেছে একটা x স্কোয়ার, নিচে আসতেছে একটা 1। তাহলে দেখো এই x স্কোয়ার এক পাশে যদি রাখো, তার মানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এখানে আমাদের দাঁড়াইতেছে মাইনাস 2cx প্লাস c স্কোয়ার আর e স্কোয়ার x স্কোয়ার, তাই না? সকলটুকুলোকে যদি এক পাশে নিয়ে আসো, তার মানে x স্কোয়ার, এটা যদি এই পাশে মাইনাস হয়ে যাবে e স্কোয়ার x স্কোয়ার, মাইনাসের প্লাসের y স্কোয়ার মাইনাস 2cx প্লাস c স্কোয়ার ইকুয়াল টু 0। বাকিটা আর আমার করা দিবে না, দিলে হবে। এখান থেকে একটা x স্কোয়ার কমন নিলে 1 মাইনাস e স্কোয়ার x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2cx প্লাস c স্কোয়ার ইকুয়াল টু 0। না শেষ, তোমাকে উৎকেন্দ্রিকতা ই বলে দিছে, তো সমীকরণ ই আকারেই আসবে, সমীকরণটা ই আকারেই আসবে, কারণ উৎকেন্দ্রিকতা তো ই বলে দিচ্ছে, তাই না? ফোকাস সি বলে দিচ্ছে, কোনো মান দেওয়া নাই তাদের। হ্যাঁ দেখো 5 নাম্বার গ্রুপ সি গেল, গ্রুপ ডিতে আসেন। গ্রুপ ডি করাইছি, গ্রুপ ডি কি করাইছি? আচ্ছা, এখন গ্রুপ ডিকে আপনাকে স্পেসিফিক বলে দিবে, কি বলে দিবে দেখেন, সব তথ্য বলে দিছে। গ্রুপ ডি উপবৃত্তের অক্ষদ্বয়কে এক্স ও ওয়াই অক্ষরেখা ধরে, এখন আপনি আর চাইলেও বাউন্ডারি ক্রস করতে পারবেন না, আপনাকে বলেই দিছে উপবৃত্তের অক্ষদ্বয়কে একটা এক্স অক্ষ ধরতে বলছে আর একটা ওয়াই অক্ষ ধরতে বলছে, বলে নাই কা? এখন কিন্তু এই দুইটা দিয়ে কোনো ইনফরমেশন পান নাই, কে বড় কে ছোট, পাইছেন? বলেন তো, জাস্ট আপনাকে ধরতে বলছে উপবৃত্তের অক্ষদ্বয়কে একটা এক্স অক্ষ ধরতে বলছে আর একটা ওয়াই অক্ষ ধরতে বলছে, কে বড় কে ছোট এটা কি জানি না, মানে কোনটা বৃহৎ অক্ষ কোনটা ক্ষুদ্র অক্ষ না। এরপরে কি বলছে দেখেন, ধরে উপবৃত্তটি সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা বলে দিছে, উৎকেন্দ্রিকতা মানে ই এর মানটা বলে দিছে 1/3 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলে দিচ্ছে। এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো ভাইয়া দুই চিত্রের জন্য দুই চিত্রের জন্য এখানে কি কোথাও বলা আছে কে বড় কে ছোট? যদি এরকম কোনো তথ্য না পাও, সবসময় কাকে বড় ধরে নিব? এ কে বড় ধরে নিব, মানে এ বড়। যদি কখনো ইনফরমেশন কোনো না থাকে, আমরা প্রমাণটা ধরেই নিই, মূলত যে প্রথম প্রমাণটা দেখাইছি কাকে বড় ধরে, সবসময় যদি কোনো ইনফরমেশন দেওয়া না থাকে যে কে বড় কে ছোট, আমরা কাকে ধরে নিব বড়? একে বড় ধরে নিব। কাকে বড় ধরে নিব? একে বড় ধরে নিব। তার মানে আমরা ধরতেছি, দেখো দেওয়া আছে কয় নাম্বার, 1 নাম্বার একটা অঙ্ক করার আগে দেওয়া আছে
কত বলো তো? উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু কত? 1/3। এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত পাইছো বলো তো? 8। এখন কি তুমি বলো তো, ধরি উপবৃত্তের সমীকরণটা কোনটা? ধরি উপবৃত্তের সমীকরণ কোনটা ধরবা বলো? এটা না, এক্স স্কোয়ার বাই কত? এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত? 1, এ ইজ গ্রেটার দেন বি। যখন এ ইজ গ্রেটার দেন বি, বলছি কোনো ইনফরমেশন না দেওয়া থাকলে তথ্য। আচ্ছা, এতক্ষণ যাবত আমরা এই ইকুয়েশনটা ধরতে পারি নাই, কারণ ওখানে স্পেসিফিক এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বলে নাই। এখন তোমাকে বলে দিছে কি? স্পেসিফিক এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বলে দিছে, বিদায় আমরা এই ইকুয়েশনটা ধরতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। এখন প্রশ্ন হইল, ভাই এই ইকুয়েশনের ভিতরে কার মান, কয়টা মান আননোন? দুইটা মান আননোন। কয়টা মান আননোন? দুইটা। একটা কি এ আর একটা কি বি। এ আর বি এর মানটা বের করতে হবে, অর্থাৎ দুইটা মান আননোন, দুইটা ক্লু দেওয়া থাকা লাগবে, এবং দুইটা ক্লু আছে তোমার অঙ্কটার ভিতরে। দুইটা ক্লু আছে না? উৎকেন্দ্রিকতার মান দিয়ে দিচ্ছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে। উৎকেন্দ্রিকতার মান দিয়ে দিচ্ছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে। মান অজানা দুইটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে। তোমাকে বলো তো কার মান দরকার? এর মান, বি এর মান। আরও যদি স্পেসিফিক বলে ভাই আমার এ লাগবে না, এ স্কোয়ার পাই গেলেই হয়ে গেছে, বি স্কোয়ার পাই গেলেই হয়ে গেছে, কারণ এ স্কোয়ার মানটা এখানে বসে দিলে হয়ে যেতেছে, বি স্কোয়ার মানটা এখানে বসে দিলে হয়ে যেতেছে। তার মানে এ আর বি আলাদাভাবে বের করা লাগবে না, একটা এ স্কোয়ার একটা বি স্কোয়ার পাইলেই হয়েছে। তো প্রশ্ন মতে আমরা মনে পাইলে পেতে পারি বা এখন ই ইকুয়াল টু কত? ইকুয়াল টু কত? 1/3। বলো ই এর মান, ই এর সূত্র তুমি জানো, √। এই সূত্র মতে ই এর মান হচ্ছে 1 বাই ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার ইকুয়াল টু কত? 1/3। উভয় পক্ষকে কী করে দাও? বর্গ করে দাও। যদি বর্গ করে দাও 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1/9। এখান থেকে আমরা দেখো একটা ইকুয়েশন চাইলেই ড্র করতে পারি, যে এটা ওই পাশে নিয়ে যাও, এটাকে এই পাশে পাঠিয়ে দাও, তার মানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু কত? 1 মাইনাস 1/9। বুঝি? দেখো এটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি মাইনাসটা, আর এটা এই পাশে পাঠিয়ে দিচ্ছি। এখন দেখো বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আমি ক্যালকুলেশনটা একবারে করে ফেলতেছি, তোমার এখানে আসবে 8 বাই কত? 9। 8 বাই কত আসলো? 9 আসলো। আর গুণ করে দাও তো, যদি ওর সাথে গুণ, ওর সাথে ওর গুণ করে দাও, তার মানে তোমার দাঁড়াবে 8 এ স্কোয়ার ইকুয়াল টু 9 বি স্কোয়ার। পাইলাম? এখান থেকে তোমার ইচ্ছা মতো তুমি বের করবে। আমি যদি এ স্কোয়ারের মানটা বের করি, তাহলে এ স্কোয়ারের মানটা আসতে আসতে 9 বি স্কোয়ার বাই কত? 8। এটা কয় নাম্বার দিয়ে রাখলাম বলো তো? 2, কারণ একটা পেজ। কার সাথে? কাকে? এটা তো উৎকেন্দ্রিকতা, এটা তুমি উৎকেন্দ্রিকতাকে কীভাবে উপবৃত্তের সমীকরণের সাথে তুলনা করো? আর এটা তো এক্স আছে, এটা তো এক্স কোথায়? মানে এ স্কোয়ারের মান 9, বি স্কোয়ার মান 8। আচ্ছা, এটা পাইলাম এ স্কোয়ারের মানটা, তাই না? এটা পাইলাম 2 নম্বর সমীকরণে। মান তো অজানা দুইটাই, এ আর বি। তার মানে এ আর বি সম্পৃক্ত কী করতে হবে? ইকুয়েশন বানাইতে হবে। তো এ আর বি সম্পৃক্ত একটা ইকুয়েশন পেয়ে গেলাম। আরেকটা তো মান দিয়ে দিচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে আবার প্রশ্ন মধ্যে কী লেখা যায়? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। বলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি? 2 ইন্টু ছোটোর স্কোয়ার বড়র মডুলাস ইকুয়াল টু কত? 8। এটা কোন সূত্রের জন্য পাইছে? এই সূত্রের জন্য। এখন বলো উভয়পক্ষকে কী করে দিব? যদি উভয়পক্ষকে বর্গ করে দিই, বর্গ করে দিলে তোমার দাঁড়াবে 2 ইন্টু বি টু দি পাওয়ার কত? 4। এটা 2 হবে না, এটা 4 হয়ে যাবে, আর নিচেরটা এ স্কোয়ার হয়ে যাবে, এই পাশে কত হয়ে যাবে? 64, তাই না? উভয়পক্ষকে দেখো বর্গ করে দিচ্ছি। এখন বলো তো এখান থেকে যে কোনো একটার মান মনে হয় আমরা পেয়ে গেছি, এ স্কোয়ারের মানটা পেয়ে গেছি। দেখো আরেকটু সহজ করে নাও, 4 বি টু দি পাওয়ার কত? 4 ইকুয়াল টু 64 এ স্কোয়ার। এটা দিয়ে এটা কাটাটি যায় মনে হয়। দেখো বি টু দি পাওয়ার 4 4 দিয়ে যদি ভাগ করে দাও, এটাকে 4 দিয়ে ভাগ করলে কত আসবে? 16 এ স্কোয়ার। ভাইয়া এখন আমরা মনে হয় এ স্কোয়ারের মানটা এখানে পাইছো, এ স্কোয়ারের মানটা বসায় দাও।
বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ভাই এ স্কোয়ারের মান পাইছো তুমি 16 ইন্টু 9b স্কোয়ার বাই কত বলো তো 8। এখন বলে ফেলো তো ভাইয়া এখান থেকে একটা বি স্কোয়ার এখান থেকে একটা বি স্কোয়ার যদি কেটে ফেলি এখানে একটা বি স্কোয়ার থেকে যাবে, এখানে হবে 2 মানে কত আসবে 18 আসলো। দেখো বি স্কোয়ারের মানও কিন্তু পেয়ে গেছি কত 18। তোমার দরকার আর এ স্কোয়ারের মানটা বসায় দাও 2 নম্বর ইকুয়েশনে, 2 নম্বর যদি ইকুয়েশনে বসায় দাও দেখো এ স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু 18 বাই কত 8। দেখো কত দাঁড়ায়, এটা কত আসবে 4 দুগুণা 8, এটা কত আসবে 9 দুগুণা 18, তার মানে কত আসতেছে এ স্কোয়ারের মান আসতেছে 81/4। এখন বলো আমরা এ স্কোয়ারের মানও পেয়ে গেছি বি স্কোয়ারের মানও পেয়ে গেছি ভাইয়া, যেহেতু এ স্কোয়ার বি স্কোয়ার মান পেয়ে গেছি, এ স্কোয়ার বি স্কোয়ারের মানটা কোথায় এ স্কোয়ার, এটা কার মান পাইছো বি স্কোয়ারের মান, এই মানটা কয় নম্বরে বসাই দিছি 2 এ বসাই দিছি। এখন বলো সুতরাং নিম্ন উপবৃত্তের সমীকরণ, নিম্ন উপবৃত্তের সমীকরণ তোমার সমীকরণটা ছিল এক্স স্কোয়ার বাই কত এ স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ছিল ইকুয়াল টু 1 ছিল। তো তুমি তো এ স্কোয়ার মান পাইছো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মান পাইছো 81 বাই কত 4 প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মান পাইছো বাই 18 ইকুয়াল টু 1। এখন এটাকে আমরা যদি উল্টায় দেই তার মানে এটা আসবে 4x স্কোয়ার বাই কত 81 প্লাস এটা আসবে কত বলো তো ওয়াই স্কোয়ার বাই কত 18 ইকুয়াল টু কত 1। চাইলে এটাও রাখতে পারো, চাইলে আর একটু লসাগু করতে পারো, বলো তো লসাগুটা করলে কী দাঁড়াবে, এটাও রাখা যাবে, আমি আবারও বলতেছি এটাও কিন্তু উত্তর হিসেবে রাখা যাবে, আর চাইলে লসাগু করে দিতে পারো, তুমি এটাই রেখে দাও, এত বেশি ঝামেলা যাওয়ার দরকার নেই। এখন চাইলে কিন্তু আমি এখান থেকে অনেক কিছু তোমাকে বের করতে বলতে পারি, তাই না, কারণ এটা এখন আদর্শ ফরম্যাটে আছে, বলতে পারি না, তো দিয়ে দিতে পারে টিচাররা। তাহলে গ্রুপ ডি এর দেখো তো, গ্রুপ ডি এর প্রত্যেকটা ম্যাথ বুঝে নাই, বলো মানে আদর্শ ফরম্যাটের সাথে ইয়ার গ্রুপ এর ম্যাথগুলোর দিকে তাকাও তো, ওটা কি আদর্শ ফরম্যাটে ছিল ইকুয়েশনগুলো? হ্যাঁ, তো এটাও আমার ওরকম রাখলাম, এটাকে চাইলে আরও সরল করে এক লাইনে বানাই ফেলতে পারো না, ওই যে লসাগু করে যে মানটা আসবে ওই মানটা ওটার সাথে গিয়ে গুণ হয়ে যাবে, একটা এক লাইনের হিসেবে আসবে গ্রুপ এর মতো, গ্রুপের একটা লাইন যেরকম দিয়ে দিছে, তো ওটাও রাখতে পারো, চাইলে এটাও রাখতে পারো, চাইলে এটাও রাখতে পারো, অ্যাজ ইউ উইশ, ঠিক আছে। আচ্ছা, গ্রুপ ডি এর 2 নম্বর অঙ্কটা দেখো তো, উপবৃত্তের প্রধান অক্ষ দুটিকে এক্স ও ওয়াই অক্ষ বিবেচনা করে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার বৃহৎ অক্ষ বলে দিছে, বৃহৎ অক্ষ 12 এবং উৎকেন্দ্রিকতা 1/3। এখানেও কি কোনো ক্লু দেওয়া আছে কে বড় কে ছোট? যেহেতু কোনো ক্লু নাই সেহেতু আমাকে এ বড় বি ছোট ধরে নিতে হবে, যেহেতু এ বড় বি ছোট ধরে নিছি সেই ক্ষেত্রে বলো তো উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু 1/3 আর ই এর মানটা হবে √1 - b স্কোয়ার বাই a স্কোয়ার, আর বৃহৎ অক্ষটা কত হবে 2 মডুলাস অফ a, 2 মডুলাস অফ a। 3 নম্বরটা দেখো তো, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়ের উপর অবস্থিত। দেখো উপরের কথাটা যেটা, এটাকে একটু ঘুষায়া একটু মডিফাই করে দিছে, যে আগে বলছে এক্স ও ওয়াই অক্ষরেখা ধরে, আর এখন বলছে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়ের উপর অবস্থিত। আর স্থানাঙ্কের অক্ষ বলতে দুইটাই, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, মানে ওই কথাটা একটু ঘুরিয়ে দিছে, উপকেন্দ্রিক লম্ব দিয়ে দিছে উৎকেন্দ্রিকতা দিয়ে দিছে, এটা সম্পূর্ণ একের মতো, সম্পূর্ণ একের মতো। 4 নম্বরটা দেখো, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রদ্বয় বলে দিছে। ভাইয়া উপকেন্দ্রদ্বয় কি বলে দিছে? একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, এই দেখো 4 নম্বরটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রদ্বয় +-1,0 বিন্দুতে অবস্থিত, যার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 3। এখন কিন্তু
তোমাকে কে বড় কে ছোট বলে নাই, ঠিক আছে, কিন্তু গেস করার মতো অপশন আছে, আছে নাকি নাই? +-1,0, যেহেতু ভাই ওই মানটা 0 আছে, অর্থাৎ কখন এই মানটা 0 থাকে কোন সমীকরণের জন্য? প্লাস মাইনাস যখন এ গ্রেটার দেন বি। ঠিক আছে, কোনো ক্লু না পাওয়া সত্ত্বেও আমরা কিন্তু এটা পেয়ে গেছি। মানে তোমাকে বলে দিছে +-1, কত 0, তো +-1 বা +-AE, 0 এই জিনিসটা আসে কখন? যখন এর মানটা বি এর তুলনায় কি হয়? বড় হয়, সেটার জন্য শুধুমাত্র। তার মানে আমরা গ্রুপ ডি পারবো। গ্রুপ ডি আমরা ইতে চলে যাই। আচ্ছা, আর করাচ্ছি না, একটু গ্রুপ জিতে আসো। না না, এই গ্রুপ তোমাদের একটা উঠে নাই মনে হয়, এইচ এর পরে আইটা উঠে নাই। হ্যাঁ, এটা আই দিয়ে দাও, আই। আর করাচ্ছি না, আর কোনো একটা ম্যাথ করাবো না, যা বলে দিলাম। কিন্তু এখন কথা বলবো, ওই কথাগুলো একটু শুনবা। গ্রুপ আই আসো, গ্রুপ আই আসো। আসছি, কি বলে দিচ্ছে দেখো। একটি উপবৃত্তের অক্ষ থেকে এক্স ও ওয়াই অক্ষ ধরে 1,√6 এবং 3,0 বিন্দু দিয়ে গমনকারী উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। পারবো করতে? কোনো তথ্য দেওয়া নাই, জাস্ট দুইটা। ওই যে বলছি, এই ইকুয়েশনটা সবসময় কোনো ইনফরমেশন না দেওয়া থাকলে এটা ধরবো। এই ইকুয়েশনের ভিতরে মান অজানা কয়টা? দুইটা ক্লু এনিহাও দিয়ে দিবে। দেখো, দুইটা ক্লু দিয়ে দিচ্ছে। এই সমীকরণটা একটা 1,√6 বিন্দুগামী আর একটা 3,0 বিন্দুগামী, তাই না? পারবো করতে? 2 নাম্বারটা, হ্যাঁ 2 নাম্বারটা কোনটা? 2 বিন্দু এটাকে সিদ্ধ করলে দুইটা এ বি সম্পর্কিত দুইটা ইকুয়েশন পাবা। 1,√6 এই সমীকরণটাকে সিদ্ধ করবে না, কারণ বিন্দুগামী বলছে না। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে একবার 1, ওয়াই এর মান কত হয়ে যাবে √6। ক্যালকুলেশন করে এ আর বি সম্পর্কিত একটা ইকুয়েশন পাবা। এরপর আবার বলে দিয়েছে 3,0, তাহলে এক্স এর মান আবার 3, ওয়াই এর মান 0, দুইটা ইকুয়েশন পাবা। দুইটা ইকুয়েশন থেকে এ স্কোয়ার আর বি স্কোয়ারের মান বের করবা। 2 নাম্বারটা, 2, কোন উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব উপবৃত্তটির বৃহৎ অক্ষের অর্ধেক। উপকেন্দ্রিক লম্বটা বৃহৎ অক্ষের অর্ধেক, তার মানে 2b²/a, তার মডুলাস ইকুয়াল টু হাফ অফ বৃহৎ অক্ষটা কত? 2a মডুলাস অফ a, 2 মডুলাস অফ a বৃহৎ অক্ষ। কেন আমি এটা ধরছি? বা এখানে তো কোনো ইনফরমেশন দেয় নাই কে বড় কে ছোট, তাই না? তাই এটা ধরলাম। এখন তার উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলছে। তো ভাই উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে গেলেও তোমার a² আর b² লাগে, 1 - a²/b²। পারবো করতে? দুইটা ক্লু মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য থেকে করে ফেলবে। আচ্ছা, 3 নাম্বারটা, উপবৃত্তের অক্ষদ্বয়কে এক্স ও ওয়াই অক্ষরেখা ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র স্থানাঙ্ক। এটা কোন ম্যাথটা বলো তো? গ্রুপ ডি এর 4 নাম্বার ম্যাথটা, ওই যে +-3,0, +-a,0, তার মানে এ বড় বি ছোট, উৎকেন্দ্রিকতা বলে দিচ্ছে। তো দেখো, এই ম্যাথগুলো রাইখা দেওয়ার কোনো লাভ আছে? একই ক্যাটাগরির ম্যাথ করে ফেলাটাই বেটার। 4 নাম্বার, হ্যাঁ 4 নাম্বার, উপবৃত্তের অক্ষ থেকে এক্স ও ওয়াই অক্ষরেখা ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা বলে দিছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলে দিছে। অর্থাৎ এটা হচ্ছে গ্রুপ ডি এর 1 নাম্বার ম্যাথটা। গ্রুপ ডি এর 1 নাম্বার করছি, একটু কষ্ট করে। গ্রুপ জি এর 1 নাম্বার ম্যাথটা, গ্রুপ জি এর 1, আর কোনো কিছু না, গ্রুপ জি এর 1, গ্রুপ জি এর 1, গ্রুপ জি এর 1। উপবৃত্তের প্রধান অক্ষ থেকে এক্স ও ওয়াই অক্ষরেখা বিবেচনা করে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের স্থানাঙ্ক +-2,0, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, এটা তাই না? পরে ফেললে তাহলে। হ্যাঁ, এইচডব্লিউ লেখেন। এইচডব্লিউ হয়েছে গ্রুপ সি এর 3-5, এই না ভালো মতো লেখো। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ জি এর 1, আই। এই গ্রুপগুলো থেকে যার যেগুলো বাকি আছে সব এফ দিছিলাম, তাহলে এফও সাথে এফও দিছিলাম আগের ক্লাসে। এখন তোমার বিতে নাকি কি প্রবলেম হয় দেখো। হ্যাঁ, না দেখাই দিয়ে যাও।
স্টুডেন্টগুলোরে কতদিন যাবত পড়াই না, আয় হায়।